নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে মরশুমের প্রথম ট্রফি অর্থাৎ ডুরান্ড কাপে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিদায় নিয়েছে দুই প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আপনারা জানেন যে গত রবিবার ডার্বিতে কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে ছিটকে যায় মোহনবাগান। সেমিফাইনালে ইস্টবেঙ্গল কিন্তু অপ্রত্যাশিতভাবে ডায়মন্ড হারবারের কাছে হেরে বিদায় নিতে হয় অস্কার ব্রুজোর ছেলেদের। এবং দুটি দল দুই প্রধান মরশুমের শুরুতেই কীরকম করলো সেই নিয়েই পর্যালোচনা করতে আমরা চলে এসেছি প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের কাছে। দেবজিৎ দা, রেপ স্পোর্টস বাংলায় তোমাকে প্রথমেই স্বাগত। তুমি কিভাবে দেখছো, মানে আমি প্রথমে ইস্টবেঙ্গল প্রসঙ্গে আসি, ইস্টবেঙ্গলকে কীরকম দেখলে ডায়মন্ড হারবারের এগেনস্টে? খুব খারাপ। অবশ্য এটা আমাদের ট্র্যাক যে বড় ম্যাচের পরের ম্যাচটা খুব ডিফিকাল্ট হয়, বড় ম্যাচটা জেতার পরের ম্যাচটা খুব ডিফিকাল্ট। ম্যাক্সিমাম সময় আমাদের সময়ও দেখেছি যে ম্যাক্সিমাম ম্যাচ ড্র হয়ে গেছে, না হলে হেরে গেছি ম্যাচ। আমাদের সময় হয়েছে, সেটা নিয়ে আমার মনেই হচ্ছিল যে ম্যাচটা খুব ডিফিকাল্ট হতে চলেছে, তার কারণ ডায়মন্ড হারবার যেহেতু এবছরটা ভীষণ ভালো ফুটবল খেলছে, ব্র্যান্ড অফ ফুটবলটা ভালো, শেপটাকে ভীষণভাবে মেনটেন করছে। তারপর জামশেদপুরকে হারিয়ে ওরা সেমিফাইনাল এসছে, অটোমেটিক্যালি কিছু না কিছু একটা প্রবলেম ক্রিয়েট হবে। প্লাস যেহেতু বড় ম্যাচ জিতে ইস্টবেঙ্গল খেলতে নামছে, সেহেতু ইস্টবেঙ্গল কিছুটা হলেও আত্মতুষ্টিতে ভুগবে যে কোনো সময় ম্যাচটা মেরে দিতে পারি। যেটা হওয়ার সেটাই হয়েছে আলটিমেটলি। আমার মনেই হচ্ছিল যে রেজাল্টটা হয়তো বা নেগেটিভ হতে পারে, ডিফিকাল্ট ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য ছিল এবং সেটাই আলটিমেটলি সেটাই হয়েছে। মানে টেকনিক্যালি যদি একটু দেবজিৎদা বিশ্লেষণ করো যে কোথায় গিয়ে মনে হলো যে কালকের ম্যাচটায় ভুল ত্রুটি করলো ইস্টবেঙ্গল? দেখ, আমরা যদি প্রথম সেকেন্ডটা দেখি, 30 সেকেন্ডের মধ্যে চেস্টে ট্র্যাপ করেছে কেভিন, মিসআন্ডারস্ট্যান্ডিং গিলের সাথে, প্রায় অলমোস্ট গোল হয়ে গেছিলো 30 সেকেন্ডের মাথায়। আমার মনে হয় এটা দেখেই কিন্তু অ্যালার্মিং হওয়া উচিত ছিল প্লেয়ারদের, যে সামহাও ওরা কি করতে পারে। সেকেন্ড থিং যেটা আমার মনে হচ্ছে যে ব্রুজোর প্ল্যানিংয়ের কিছুটা প্রবলেম ছিল, প্ল্যানটাকে অন্যভাবে করতে পারতো। প্রায় ফার্স্ট হাফটা পুরোটা পেয়েছে, দেখার পরে সেকেন্ড হাফটাকে কিছুটা হলেও প্ল্যানিংটাকে চেঞ্জ করতে পারতো, সেটা উনি করেননি। প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজটা খুব খারাপ ছিল। আমরা যদি উল্টো দিকে দেখি, ডায়মন্ড হারবারের বডি ল্যাঙ্গুয়েজটা ভীষণ পজিটিভ ছিল প্রথম থেকে। প্রায় 22-24 মিনিটের মাথায় স্যামুয়েলের যেটা পোস্টে লেগেছে, সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করেছে কিন্তু জাভি এবং স্যামুয়েল, যে জায়গাটাকে কখনোই রিপেয়ার করার চেষ্টা করেনি ব্রুজো। আমি ঠিক উল্টো দিকে আমি যদি কিবুর কথা বলি, তাহলে ভীষণ ভালো একটা প্ল্যানিং করেছিল। আলটিমেটলি আমার যেটা মনে হয়েছে যে উনি ইস্টবেঙ্গল ম্যাচটা দেখেছেন, ইস্টবেঙ্গলের কোন জায়গা দুটো সবচেয়ে উইক, সেই জায়গা দুটোকে ম্যাক্সিমাম জায়গাতেই প্লেয়ার বাড়িয়ে রেখেছে, বারবার ম্যান সেখানে বেরিয়েছে। সেকেন্ড, যেটা কাউন্টারগুলো হয়েছে, প্রত্যেকটা কাউন্টার পারফেক্টলি এক্সিকিউট করেছে তার প্লেয়াররা। জানতো যে কিছুটা হলেও স্লথ থাকবে, প্লেয়াররা কিছুটা ওভার কনফিডেন্ট লেগেছে। ইস্টবেঙ্গল প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজটা ভীষণ খারাপ লেগেছে, যেটা বড় ম্যাচে লাগেনি। বড় ম্যাচে ভীষণ পজিটিভ লেগেছে, ভীষণ অ্যাগ্রেসিভ ছিল ইস্টবেঙ্গল প্লেয়াররা, যেটা ডায়মন্ড হারবার ম্যাচে ছিল না। সেহেতু সব মিলিয়ে অনেকগুলো প্রবলেম ছিল, যেটাকে কিবু ইনক্যাশ করে গেছে। এবং এখানে কিবুর প্রশংসা করতে হবে যে তার প্লেয়ারদের যে প্ল্যানিংটা দিয়েছে, তার প্লেয়াররা পারফেক্টলি সেটাকে এক্সিকিউট করেছে। আলটিমেটলি ম্যাচের রেজাল্ট, হয়তো দিয়ামান্তাকাস গোল ওপেন করেছে, গোল মিস করেছে, সব মানলাম, কিন্তু সেটাও একটা পার্ট অফ দ্য ম্যাচ। আলটিমেটলি তুমি যে জায়গাতে সবচেয়ে বেশি পজিটিভ, সেই জায়গাটাকে তুমি যদি এনক্যাশ করতে পারো, তাহলে তোমার ফেভারে রেজাল্ট আসবে, এবং সেটাই আলটিমেটলি কিবুর ফেভারে গেছে রেজাল্টটা। তুমি দুটি জায়গায় দুর্বলতার কথা বললে ইস্টবেঙ্গলের, কোন দুটি জায়গা? এক হচ্ছে, যেটা আমার দেখে মনে হচ্ছে যে প্রথম থেকেই রশিদের না থাকাটা, যেহেতু বড় ম্যাচে রশিদ ছিল না, এবং সেই জায়গাটায় সল অনেকটা জায়গা জুড়ে খেলেছে, ভেবেছিল সলকে দিয়ে সেই জায়গাটাকে কভার আপ করবে, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। তার কারণ আমরা যদি দেখি, মাঝমাঠটাতে কিন্তু ম্যাক্সিমাম সময় ডমিনেট করেছে কিবু ভিকুনার দল, ডায়মন্ড হারবার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কখনোই রিপেয়ার করতে চায়নি। কারণ আমরা আলটিমেটলি যদি ইস্টবেঙ্গলের যে আমরা যদি দেখি 4-5-1 হয়তো ফরমেশনটা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি 4-1-4-1 ফরমেশন। তার কারণ সলকে রেখে তার উপর থেকে মহেশ আর মিগুয়েল কনস্ট্যান্টলি অ্যাটাকে যাবে, সেটাই একটা ফরমেশন ছিল। কিন্তু আমরা যদি বড় ম্যাচের সাথে এই ম্যাচটার যদি কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে মহেশ বা মিগুয়েল যতবার নিচে নেমেছিল বড় ম্যাচটাতে, ডিফেন্সিভ ওরিয়েন্টেশনের সময় যত কম্প্যাক্ট লেগেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কালকের ম্যাচে কিন্তু ততটা কম্প্যাক্ট লাগেনি। এবং বারবার কিন্তু তিনজন মিলে, স্যামুয়েল এবং তার সাথে আদার্স যারা দুজন ছিল, আমি এক্স্যাক্টলি ঠিক পারফেক্টলি নাম বলতে পারি না, একজন তো লিনসাঙ্গা ছিল, এবং আরেকজন ছিল যদ্দূর সম্ভব অজিত। এই তিনজন মিলে এত বেশি সাফলিং করেছে মাঝখানটাতে, যেখানে সলকে ভীষণ অড লেগেছে, এবং বারবারই দুটো সেন্ট্রাল ডিফেন্ডারকে মিট করে ফেলেছে ওরা, যেটা কিন্তু বড় ম্যাচে পারেনি।
তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটাতে রিপেয়ার করা উচিত ছিল, আইদার মহেশ আইদার মিগুয়ালকে দাঁড় করিয়ে দেওয়া উচিত ছিল, সেটা হয়নি। এক, 2 নম্বর হচ্ছে নুঙ্গার জায়গাটা আমরা যদি প্রথম মিনিট থেকে দেখি তাহলে জবি অন্তত প্রথম 22-24 মিনিটের মধ্যে 3টে সিটার মিস করেছে, যেখান থেকে গোল হয়ে যেতে পারতো। কখনো জবিকে কিন্তু কখনো কভার আপ করেনি, নুঙ্গা কখনো ক্লোজ ডাউন করেনি। একটা সাইড ব্যাকের মেন ক্রাইটেরিয়া হচ্ছে আমার উইঙ্গার যত কম স্পেস আমি ইনভাইট করব। সেখানে হিউজ একটা গ্যাপ ছেড়ে রেখেছে। জবি বড় ম্যাচ খেলা ছেলে, ইস্টবেঙ্গলের হয়ে জবি ম্যাচ খেলেছে, ইস্টবেঙ্গলের হয়ে গোল রয়েছে বড় ম্যাচে। সেই জায়গায় দাঁড়িয়ে জবিকে যদি এতটা স্পেস ইনভাইট করে, আলটিমেটলি যেটা হওয়ার সেটাই হয়েছে, পানিশড হয়েছে টিম। কিন্তু প্ল্যানিং আমার মনে হচ্ছে প্ল্যানিংয়ে ব্রুজোরও প্ল্যানিংয়ের কিছু একটু প্রবলেম ছিল, মেবি হতে পারে ওভার কনফিডেন্ট। যেখানে সলের জায়গায় আমার মনে হয় প্রথম থেকে রশিদকে ইউটিলাইজ করতে পারতো, হ্যাঁ মেবি হতে পারে যে 24 ঘন্টা আগে এসছে, জেট ল্যাগ কাটেনি, সেই জন্য রশিদকে নামায়নি। কিন্তু আলটিমেটলি ফার্স্ট হাফটা দেখার পরে, যেখানে গোললেস ছিল, ফার্স্ট হাফটা দেখার পরে সেকেন্ড হাফটা কিন্তু ফুললি রিপেয়ার করা উচিত ছিল, যে জায়গাটা করেনি। তুমি নুঙ্গার কথা বললে, কেন নুঙ্গা বলো বা প্রভাত লাকড়া বলো, লেফট ব্যাকটার যে সাইড ব্যাকের জায়গায়, সেটা কি মনে হয় যে জয় গুপ্তাকে নেওয়ার ফলে ওই জায়গাটা কিছুটা হলেও ভরাট হবে? প্লাস রকিবের জায়গাটা ডান দিকে, সেখানে নিখিল পূজারির যদি যদি ইভেনচুয়ালি যদি ইস্টবেঙ্গল সই করায়, এই দুটো সাইড ব্যাকের অন্তর্ভুক্তিতে কি ইস্টবেঙ্গলের সেই ফাঁক ফোকরগুলো ভরাট হবে? দুটো সাইড ব্যাক যেটা গত কয়েক মরশুম ধরে ভুগিয়েছে কিন্তু ইস্টবেঙ্গলকে। খুব দরকার, খুব দরকার। এই কারণেই আমরা যদি বাদিকটা দেখি, লাকড়া বা নুঙ্গা দুজনে কেউই পজিটিভ লেফট ফুটার নয়, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। প্লাস দুজনের কেউই, হয়তো লাকড়া খেলে তাও রাইট ব্যাক খেলে, লাকড়া লেফট ব্যাক খুব কম খেলেছে, নুঙ্গা পজিটিভ সাইড ব্যাক নয়। সেহেতু সাইড ব্যাক এমন একটা জায়গা যেখানে একটা স্পেশালিস্ট লাগে, গোলকিপারের মতো। কারণ জব খুব ছোট, খুব স্পেসিফিক জব হয় সাইড ব্যাকের। কিন্তু সাইড ব্যাকে দাঁড়ানোর ওপর ডিপেন্ড করে যে আমার ডিফেন্সিভ যে ওরিয়েন্টেশন সেটা কতটা পারফেক্ট হবে। তার কারণ উল্টো দিকে যখনই খেলা হবে সেই সময় সাইড ব্যাক কিন্তু সুইপার, এবং তার সাথে সাথে তার যে উইঙ্গার থাকবে তাকে মার্ক করা। এই দুটো জিনিস যদি সাইমালটেনিয়াসলি না হয়, তাহলে টিমের ডিফেন্সিভ ওরিয়েন্টেশন কিন্তু একটা না একটা সময় ব্রেকডাউন করবে। সেটাই আলটিমেটলি হয়েছে। সেহেতু জয় বা নিখিল যদি আসে, কিছুটা কম্প্যাক্ট হবে। কিন্তু রশিদ যদি এবছর ফুল ফেজের না খেলতে পারে ইস্টবেঙ্গল টিমের হয়ে, তাহলে কিন্তু প্রত্যেক ম্যাচই বিপদে পড়তে পারে। সামহাও একটা দুটো ম্যাচ হয়তো সার্ভাইভ করে দেবে সল ক্রেসপো। বা সল ক্রেসপোর গত বছর থেকে যা পারফরমেন্স, তাতে রিটেন করারই কথা নয়। আমি জানি না, সামহাও হয়তো ওর সাথে 3-4 বছরের বেশি চুক্তি আছে, ছাড়তে গেলে অনেক বেশি প্রবলেম হতে পারে এগ্রিমেন্টের দিক থেকে, সেই জায়গায় হয়তো সলকে ছাড়তে পারেনি। কিন্তু গত বছরের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে এবছর দুটো প্লেয়ারের কখনোই রিটেন করা উচিত হয়নি। একটা হচ্ছে দিয়ামান্তাকাস এবং তার সাথে আরেকটা হচ্ছে সল ক্রেসপো, কখনো টিমে থাকে না। এই দুটো জায়গায় যদি বেটার কোনো অপশন পেত ব্রুজো, তাহলে টিমটার ব্যালেন্সিং অনেকটা বেটার হতো। তার কারণ আপফ্রন্টটা মোটামুটি চালিয়ে নিতে পারবে, কিন্তু মাঝমাঠের যে ব্যালেন্সিং সেটা কিন্তু ভীষণ হিট করবে। কারণ মিগুয়াল বা মহেশ অনেকটা ওয়ার্কলোড নেয় ইস্টবেঙ্গল টিমের। এই মুহূর্তে টোটাল ইস্টবেঙ্গল টিমের অ্যাটাকিংয়ের ক্ষেত্রে মহেশের মুভমেন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ মহেশ যখন থেকে নড়াচড়া শুরু করে, সেই সময় ইস্টবেঙ্গলকে অনেক বেশি সাবলীল লাগে, অন্তত অ্যাটাকিং থার্ডে যাওয়ার পরে। মিগুয়াল এখনও ফিট নয় আমার দেখে মনে হয়েছে। বাপা ভীষণ ভালো, পজিটিভ যাওয়াটা, হয়তো কালকে ফার্স্ট হাফে ওর একটা পুশ বাইরে গেছে, যাওয়াটা ভীষণ ভালো, কিন্তু ডিফেন্সিভ ওরিয়েন্টেশনের ক্ষেত্রে একটা প্রবলেম আছে। সেহেতু রশিদের থাকাটা ভীষণ দরকার, এবং রশিদকে সব ম্যাচ খেলতে হবে। রশিদের ইঞ্জুরি কিন্তু ইস্টবেঙ্গলকে এবছর খুব ভোগাতে পারে। প্লাস তার সাথে নিখিল পূজারি এবং জয় গুপ্তার অন্তর্ভুক্তি মেবি টিমের ব্যালেন্সিং বাড়বে, কিন্তু বাট গোলকিপার জায়গা নিয়ে প্রবলেম। তার কারণ 12 মিনিটের মাথায় যখন লালসিয়াঙ্গা যখন বলটা মেরেছে, যেভাবে ওর বগলের তলা দিয়ে বলটা গেছে, গুড লাক যে বলটা ওর বডির পিছনে গিয়ে থেমে গেছে, ও আবার ঘুরে বলটা নিয়েছে, নাহলে সেই সময় গোল কনসিড করে। তার মানে গিল কালকে, যদি আমরা গতকালের ম্যাচ দেখি, ডায়মন্ড হারবার ম্যাচ, প্রথম থেকেই মনে হচ্ছে যে কনফিডেন্টলি খেলতে পারেনি বা কনফিডেন্স দেখায়নিও। সেই জায়গায় দাঁড়িয়ে দেবজিৎকে আনতেই পারতো, কারণ 5টা যেহেতু চেঞ্জ আছে। অনেকগুলো প্রবলেম কালকে ইস্টবেঙ্গলের এগেনস্টে গেছে, এবং সেগুলো নিজেরাই সার্ভাইভ করতে পারতো। আলটিমেটলি কী হয়, তুমি বড় ম্যাচ জিতলে হয়তো, কিন্তু ট্রফি যতক্ষণ না আসবে, ইস্টবেঙ্গল মোহনবাগানের ঘরে ট্রফি যতক্ষণ না আসে, ততক্ষণ সেই জেতার কোনো ক্যালকুলেশন নেই। সে যে যতই বলুক, যে যতই লাফাক, সেহেতু ট্রফিটাই আলটিমেটলি তোমার রেজাল্ট। ট্রফি যেখানে নেই, সেখানে আত্মতুষ্টির জায়গা নেই। লাস্ট এত দিন ধরে, এত বছর ধরে কোনো রেজাল্ট নেই। গত বছরের আগের বছর তাও ডুরান্ট পেয়েছিল, গত বছরটায় সেটাও নেই। সব মিলিয়ে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় দরকার, সেটা হচ্ছে টিমের শেপ, প্লেয়ারদের কনফিডেন্স লেভেল, প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ,
এইগুলো যতক্ষণ না প্লেয়াররা প্রত্যেক ম্যাচে নিজেদেরকে, ফিটনেসের কোনো সমস্যা দেখলে, মানে ফিটনেস কি আমার মনে হয়নি, না আমার মনে হয়নি যে ফিটনেস, দেখ একটা জিনিস আমাদের যে কোনো স্পোর্টসের ক্ষেত্রেই হয়, একটা ফিট হচ্ছে প্র্যাকটিস ফিট, একটা ফিট হচ্ছে ম্যাচ ফিট। অনেক প্লেয়ার আছে যারা ম্যাচ ফিট হয়, রোজ যদি প্র্যাকটিস করে যায় তাহলে তার সেই ফিটনেস লেভেল নাই আসতে পারে, সে ম্যাচে গিয়ে হয়তো সে কনফিডেন্স পাচ্ছে না, তাকে দেখে মনে হবে সে আনফিট। আমার মনে হয়নি যে টিমটা আনফিট, টিমটা ফিট। বাট ওই যে বললাম, বডি ল্যাঙ্গুয়েজ একটা বড় ফ্যাক্টর। আমি কি চাইছি মাঠে গিয়ে সেটাকে আমি কিভাবে এক্সিকিউট করব নিজেকে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেবজিদা, তুমি দুই বিদেশির কথা বললে যাদেরকে রিটেন করা উচিত নয় বললে, দিয়ামন্তাকোস এবং সেই সঙ্গে সাউল ক্রেসপো। আমরা দেখেছি যে সদ্য রিসেন্টলি একটা পোস্ট আমরা দেখেছি যে মাদি তালাল, সে কিন্তু ইনস্টাগ্রামে নিজের স্টোরিতে পোস্ট করেছে যে তিনি রিকভার করে গেছে, পুরোপুরি ফিট। সুতরাং ওই জায়গায় মাদি তালালের ব্যাপারে যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কি ভাবা উচিত? মানে তুমি যেটা বললে যে সাউলকে সরিয়ে দিয়ে যায়, কেননা অলরেডি মোহাম্মদ রাশিদ আছে এবং মিগুয়েল ফিগুয়ের আছে, সেই সঙ্গে যদি মাদিকে যদি আনা যায় সাউল ক্রেসপোর জায়গায়, এটা কি একটা অপশন হতে পারে? তাহলে কি মাঝমাঠের যে ফাঁক ফোকরগুলো আছে সেটা কি ভরাট হতে পারে? সবচেয়ে বড় কথা যে নাম্বার 9টাকে, এটা সবার আগে করতে হবে। নাম্বার 9 যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ ডিফিকাল্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাদি তালাল আর মিগুয়াল অলমোস্ট সেম কোয়ালিটির প্লেয়ার, তাদের খেলার ধরনটাও মোটামুটি এক। তাহলে আমার ডিফেন্সিভ ব্লকার একমাত্র রশিদ রইল। তাহলে রশিদের যদি ইনজুরি হয় তাহলে রশিদের সাবস্টিটিউট কে হতে পারে? এবার আমার সাথে মাদি তালাল রয়েছে। বাট আমি বললাম এই বছর আমি যদি ডুরান্ডের প্রত্যেকটা ম্যাচ, 4টে ম্যাচই ধরি, আমি 5টা ম্যাচ ধরি, তাহলে আমাকে দেখা যাবে যে এবছর যে সময় থেকে মহেশ নাড়াচাড়া শুরু করেছে, অ্যাটাকিংয়ে যোগ দেওয়া শুরু করেছে, তারপর থেকে ইস্টবেঙ্গলকে বেটার লেগেছে। কিন্তু প্রথম 10 মিনিট, প্রত্যেকটা ম্যাচের প্রথম 10 মিনিট আমরা যদি দেখি, মহেশ কিন্তু কিছুটা একটু দাঁড়িয়ে খেলে, তার কারণ মহেশের একটু টাইম লাগে ম্যাচের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে। তাহলে মহেশ আমার কাছে মেন প্লেয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে মাদি তালাল আইদার আমার সাথে মিগুয়াল, তাহলে আমার রশিদ থাকছে। সেই জায়গায় একটা জায়গায় কম্বিনেশনের প্রবলেম আসতে পারে। সেটার থেকেও বড় কথা নাম্বার 9টাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় মানে কোশ্চেন এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিমের। আমি জানি না নাম্বার 9টাকে খেলবে, কারণ দিয়ামন্তাকোসকে দিয়ে নাম্বার 9 ভাবনাটা সেখানে একটা বড় প্রবলেম। প্লাস কেভিন আনোয়ারের জুটি অলমোস্ট সেট। গোলকিপার লাগলো কেভিনকে এই 4টে ম্যাচ? ভালো, বেশ ভালো। কিন্তু যেটা আমার লাস্ট ম্যাচটাতে দেখে মনে হয়েছে যে এমন জায়গায় এসে ট্যাকেল করছে যেটা কিন্তু বড় ম্যাচে করেনি। যে জায়গাগুলোতে প্রায় অপোনেন্ট টিমের মিড থার্ডে এসে আগের দিন 3-4টে ট্যাকেল করে গেছে, তার মধ্যে 2টো ট্যাকেল মিস ট্যাকেল হয়েছে, তার মধ্যে একটা ইয়েলো কার্ড হয়েছে। যে জায়গায় কখনো সেন্ট্রাল ডিফেন্ডারের আসার জায়গাই নয়, সেন্ট্রাল ডিফেন্ডার কেন ওখানে যাবে? আমি আইদার আমার মিডফিল্ড থেকে সেন্ট্রাল মিডফিল্ডার যাবে, আদারওয়াইজ আমার যদি মনে হয় যে আমার জোনটাকে আমি যত কম ওপেন দেবো, কারণ আমার মিড থার্ডের যে চ্যানেল, সেই চ্যানেলটাকে যত কম ওপেন করতে দেবো অপোনেন্ট টিমকে, টুয়ার্ডস দ্য গোলপোস্ট রান ততটা কমে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কেভিন আগের ম্যাচটাতে যতটা দেখে মনে হচ্ছে যে যতটা অ্যাগ্রেসিভ, যতটা ডিফেন্সিভ ওরিয়েন্টেশনের উপর কনসেন্ট্রেট করেছে, এই ম্যাচটা ততটা করেনি। মেবি কোচের কোনো ইনস্ট্রাকশন ছিল। কিন্তু এগুলো যদি আইএসএলের কোনো ম্যাচে হয় যেখানে 50-50 ম্যাচ, সেখানে আরও বেশি ট্রাবল করবে। এবং সবচেয়ে যে বললাম যে আমার কাছে মনে হচ্ছে যে ব্রুজো একটা জায়গায় হেরে গেছে, সেটা হচ্ছে কিবুর যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটাকে প্লেয়াররা পারফেক্টলি এক্সিকিউট করেছে। এই জায়গাতে কিন্তু কিবু কিছুটা হলেও এগিয়ে থাকবে ব্রুজোর থেকে। আর দিয়ামন্তাকোস ব্যাপারে যদি আরেকটা, যদি আমি তোমাকে প্রশ্ন রাখি, যে তাহলে কি বলা যায় যে হামিদ ইয়াদাদ যখন ফিট হয়ে আসবে, হামিদ ইয়াদাদের ওপরে রিলাই করা উচিত বেশি, মানে দিয়ামন্তাকোসের বদলে? আমার বড় ম্যাচটা থেকে তাই মনে হয়েছে যে হামিদ আসলে হামিদই হয়তো স্টার্ট করবে, দিয়ামন্তাকোস বেঞ্চে থাকবে। কিন্তু তারপরেও আমি বলবো যে হামিদ কতটা ফিট, হামিদের ইনজুরি কতটা, এখনও অবধি সেটা কিন্তু ক্লাব প্রেস করে জানায়নি, কেউই জানে না সেই ইনজুরিটা কতটা ভোগাতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে নাম্বার 9 যদি আমরা ভাবি, আমি মোহনবাগান টিমের সাথেই তুলনা করি, মোহনবাগান টিমে কিন্তু নাম্বার 9 অন্তত এমন দুটো প্লেয়ার রয়েছে যে দুটো প্লেয়ার যে কোনো সময় ম্যাচের রং চেঞ্জ করে দিতে পারে, একটা ম্যাকলারেন, একটা কামিন্স। কিন্তু আমার এই নাম্বার 9টা নেই, কারণ হামিদের পরের সাবস্টিটিউটটা হচ্ছে দিয়ামন্তাকোস। আমি জানি না কবে খেলবে না, যে ধরনের গোল মিস করে। আগের দিনও ফার্স্ট হাফে বিপিনের হেড, ওখান থেকে বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। নাম্বার 9-এর ওখান থেকে 6 ইয়ার বক্সের মাথা থেকে হেড করেছে, বল সেকেন্ড পোস্টের বাইরে গেছে। তার মানে সামহাও কিছু না কিছু তো আইদার কনফিডেন্সের প্রবলেম, আইদার তার ফিটনেসের প্রবলেম,
ঠিকভাবে বল মিট করতে পারছে না, বল হোল্ডিংয়ের সেই ব্যাপারটা নেই। পিছন থেকে মিগুয়াল, মহেশ, বিপিন এবং তার সাথে আমাদের এডমুন্ড গিয়ে সেটাকে মিট আপ করার চেষ্টা করছে, দিয়ে হবে না। আন্ডার মানে নাম্বার 9টা খুব গুরুত্বপূর্ণ, সেখানে হামিদের অন্তর্ভুক্তিটা ভীষণ দরকার, ভীষণ দরকার। শেষ প্রশ্ন, অবশ্যই এখন ইস্টবেঙ্গলের সামনে এখন বলতে গেলে ডুরান্ডে ছিটকে যাওয়ার পরে এখন সামনে লক্ষ্য বলতে সুপার কাপ। সুপার কাপ এখনও জানি না আমরা কবে হবে, আর তারপরে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে আইএসএলে এই টিম নিয়ে, এই যে এবারের যে দল গতবারের তুলনায় অনেকটাই শক্তিশালী বলবো, তো এই টিম নিয়ে কতটা কি প্রত্যাশা দেখছো তুমি এই ইস্টবেঙ্গল টিম থেকে? অন্যান্য বারের থেকে এবছর টিম অনেক ব্যালেন্স। যদি নিখিল এবং তার সাথে জয়ের অন্তর্ভুক্তি হয়ে যায়, আরেকটা জিনিস যেটা প্রথম থেকে বারবার বলছি একটা কথা, এই টিমটার সবচেয়ে বড় নিউক্লিয়াস হতে পারে রশিদ। রশিদকে রোজ ম্যাচ খেলতে হবে। রশিদ যেদিন থাকবে না সেদিনকে ইস্টবেঙ্গল টিমকে কিন্তু অন্যভাবে অন্য কোনো প্ল্যানিং করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে রশিদ কতটা পারফর্ম করতে পারছে তার উপর এই টিমটা সব কিছু ডিপেন্ড করবে অন্য বারের মতো। তার কারণ এই টিমটার যদি মাঝমাঠে কোনো নেতা দরকার হয় সেটা রশিদ, সেহেতু রশিদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে এবছর ইস্টবেঙ্গল টিমের পারফরমেন্স। আপনারা শুনলেন দেবজিৎদার কথায় যে ইস্টবেঙ্গলের সাফল্য কিন্তু এই মরশুমে অনেকটাই নির্ভর করবে মোহাম্মদ রশিদের ওপরে, এবং অবশ্যই দেবজিৎদা মানেন যে এইবারের ইস্টবেঙ্গল দলটা কিন্তু গত কয়েকবারের তুলনায় অনেকটাই শক্তিশালী। তো আমরাও আশা রাখবো যে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে ডুরান্ড কাপের ব্যর্থতা থেকে। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।